রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, আজই খুলে দেয়া হচ্ছে সব হল। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত। এবং চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৮। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদের সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, যশোরের হরিণার বিলে সালাউদ্দিন মিয়াজির অপরিকল্পিত কর্মকাণ্ড, পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতায় কৃষকের ব্যাপক ক্ষতি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্তনাদ সম্মেলনের দ্বিতীয় দিনে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে এই বৈঠক খুবই সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। কাতারের আর্তনা সম্মেলনেও তার ব্যতিক্রম হয়নি। রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজন করা হয়েছে আলাদা বৈঠক, যেখানে উপস্থিত মধ্যপ্রাচ্য সহ বিশ্ব নেতারা। এক ভিডিও বার্তায় শফিকুল আলম জানান, রোহিঙ্গা সংকট ও তার সমাধানের উপায়ের আদ্যপান্ত আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্তনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা, এবং এখানে আজকে অনেকে ছিল। রোহিঙ্গাদের ব্যাপারে কাতারের সাহায্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন, এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। বুধবার সম্মেলনের সাইডলাইনে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা দ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন তারা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এক দফা দাবিতে শিক্ষার্থীদের তৃতীয় দিনের অনশন কর্মসূচিও চলছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও সংকট নিরসন হয়নি। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে কুয়েটে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বললেও অনশনে অনড় থাকেন কুয়েট শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তো তিনি বলছেন ইমার্জেন্সি ক্রাইসিসে তিনি এখানে আসেন এবং ইমার্জেন্সি ক্রাইসিসেই তিনি সমাধানটা করে দেবেন। আর সমাধান একটাই, যে ভিসি মাস্টার যিনি আসেন তার অপসারণ। পদক্ষেপগুলো উনি নেবেন রুলস অনুযায়ী, কিন্তু আমরা বলেছি যে আমরা রেজাল্ট না নিয়ে বা ফলাফল না নিয়ে আমরা উঠবো না। যতক্ষণ পর্যন্ত এই এক দফা দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে। শিক্ষা উপদেষ্টা জানান, তদন্ত কমিটি গঠন হয়েছে, প্রতিবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে, সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করলে আমরা আশা করছি সুপারিশটা আবার সাথে চেষ্টা করা
কার্যকর করা যায়। আমরণ অনশনকারীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের কমিটিও। শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে, সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি। যেহেতু একটা প্রতিষ্ঠানের ডিগনিটিটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ করব। কুয়েটের চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করে পাল্টা কর্মসূচির কথা জানায় শিক্ষক সমিতি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান তারা। এই ঘটনাগুলোর সাথে জড়িত দোষী যারা, এই দোষীদের বিচার করতে হবে। এর সাথেও আমাদের একাত্মতা শুরু থেকেই ছিল, আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের দৃঢ় অবস্থান বল থাকবে। এদিকে কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অনশনে নেমেছেন রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশন শুরু করেন তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুয়েটে শিক্ষার্থীদের তৃতীয় দিনের অনশন কর্মসূচি চলছে। এদিকে সিন্ডিকেটের সভায় বিকেল থেকে সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম নূর। আমরা সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নূর, কুয়েট বিশ্ববিদ্যালয় তো অনশন কর্মসূচি চলছে এবং তৃতীয় দিনের মতো সেটা, এবং সেখানকার সিন্ডিকেট সভার সিদ্ধান্ত হয়েছে হল খুলে দেওয়ার। তো সিন্ডিকেট সভার আর কি কি তথ্য আপনার কাছে আছে, বিস্তারিত আমাদের জানান। রোমান, আপনি যেটা দিয়ে শেষ করলেন আমি সেটা দিয়ে শুরু করছি। সিন্ডিকেট সভায় সাময়িক বহিষ্কার করা হয়েছিল 37 জন শিক্ষার্থীর। সেই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, যদিও এখনো অফিসিয়াল ভাবে দাপ্তরিকভাবে কিছু বলা হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থী যে সাময়িক বহিষ্কার করা হয়েছিল তাদের সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। এবং যে 4 মে হল খুলে দেওয়ার যে একাডেমিক কার্যক্রম চালু এবং হল খুলে দেওয়ার যে 2 মে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তকে সরে এসে সিন্ডিকেট সবাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে আজ বিকালেই হলগুলো সব খুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা সেখানেই যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানেই কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার, এখানেই শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে বসেছেন এক দফা দাবিতেই। ঘটনার সূত্রপাত হয়েছিল 18 ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষার্থীদের সাথে এবং বহিরাগত শিক্ষার্থীদের সাথে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের জের ধরে শিক্ষার্থীরা প্রথমে 6 দফার আন্দোলনে গিয়েছিল। 6 দফা থেকে তারা পরবর্তীতে 1 দফা এবং ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচির এক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে কিন্তু তারা আমরণ কর্মসূচিতে এখানেই বসেছে। আজকে কর্মসূচির তৃতীয় দিন। এই তৃতীয় দিনের এই পর্যায়ে কিন্তু 9 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এই 9 জন শিক্ষার্থীর পাশেই একটি অস্থায়ী মেডিকেল সেন্টার খুলে দেওয়া হয়েছে, তাদেরকে সেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং অ্যাম্বুলেন্স রেডি করা আছে। আমরা যখন কথা বলছি ঠিক এই সময় কিন্তু প্রশাসনিক ভবনের সামনেই কুয়েটের এই এক দফা প্রতিবাদেই কিন্তু কুয়েট কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করছে, আর এদিকে আমরণ অনশন চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রোমানা। নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েট বিশ্ববিদ্যালয়ের অনশন কর্মসূচি এবং সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম নূর। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। যে কোনো সময়ের চেয়ে পার্বত্য এলাকা শান্ত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং করণীয় বিষয়ক মতবিনিময় সভায় বলেন, আরাকান আর্মির সাথে যে সমস্যা চলছে তার সমাধানের চেষ্টা চলছে। সভায় চট্টগ্রামে পাহাড় কাটা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। ওইসব ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি, বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন।
শেখ হাসিনাকে পাহারা দিয়ে যারা ব্যাংক লুট ও টাকা পাচার সহ নানা অন্যায় করেছে তাদের খুঁজে শাস্তি নিশ্চিত করতে না পারলে এই সরকারকে মানুষ ব্যর্থ মনে করবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিগত সরকারের দোসররা পলাতকের শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে বলেও দাবি করেন রিজভী। পরে তিনি মানবেন্দ্র ঘোষের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন। যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। সকল আসামির উপস্থিতিতে বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জশিটের সংশ্লিষ্ট ধারায় এবং বিজ্ঞ আদালত অভিযোগ গঠন পূর্বক আগামী 27/4/2025 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন এবং 1 থেকে 3 নম্বর সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন। গাজীপুরের শ্রীপুরে শ্রমিকের ছাঁটাইয়ে প্রতিবাদ, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিট হরাইজন কারখানার শ্রমিকরা। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে তালা ঝুলছে দেখেন। কোনো প্রকার পূর্ব নোটিশে ছাড়া কারখানা বন্ধ, শ্রমিকের ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে শ্রীপুরের আনসার রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে যৌথ বাহিনী মালিকপক্ষের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে 1.5 ঘন্টা পর শ্রমিকরা মহাসড়কে ছেড়ে দেয়। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ সহ 8 জন আহত হয়েছে। দুপুরে এই ঘটনা ঘটে। সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। এক পর্যায়ে পুলিশে তাদের সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে সেনাবাহিনী উপস্থিত হলে অটোরিকশা চালকরা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় রিকশা চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একুশে টেলিভিশনের 25 বছর পূর্তিতে মৌলভীবাজারে 15 দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসবের 10ম দিন পালন করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা ঘোষের লেখা ছন্দে সুরে সূত্রে শিখা নামক একটি বই বিতরণ করা হয়। এতে সহজে পড়া আয়ত্ত করার কৌশল বর্ণনা করা হয়েছে। অনুষ্ঠানে বই পেয়ে খুশি হয়ে একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি ক্ষমতায় থাকাকালে ঘুষ দুর্নীতি করে যশোরের হরিণার বিলেই করেছেন 1,500 বিঘা জমি। ক্ষমতার দাপটে অনেকের কৃষি জমিও কেড়ে নিয়েছেন। অপরিকল্পিতভাবে বানিয়েছেন পুকুর, পার্ক ও বাগানবাড়ি। তার এমন কাজে বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ। সেখানে তৈরি হয় স্থায়ী জলাবদ্ধতা। দর্শক, যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার চাঁচড়ার বানিয়াবহু গ্রামের কৃষক হজরত আলী গেল মৌসুমে আমন ধান চাষ করেও ঘরে তুলতে পারেননি। জলাবদ্ধতায় তলিয়ে যায় তার স্বপ্নের ফসল। 5 টাকা দিয়েছি কিছু
দোয়ার পর তরফ থেকে কী এলো, এবার 2 বিঘে 5 টন ধান মারি গেল। মারি যাওয়ার পরে এবারে কী এলো, সেদিন ধান মারি যাওয়ার পরে তো আবার 5 টাকাওয়ালা ছায়নি, আজকে কিন্তু সে জমিওয়ালাও ছায়নি। শুধু হজরত আলী নন, তেঁতুলিয়া, রূপদিয়া, রুদ্রপুর, দেদারিয়া, সিরেলি, সারাপোল গ্রামের কৃষকদেরও একই হাল। সালাউদ্দিন সাহেব যে বেড়ি করেছে, বেড়ির কারণে আমাদের 400-500 বিঘা জমি মার গেছে। আমনে এবং জলবদ্ধতা হয়ে কোনো ফসল পায়নি কৃষকরা। দিন সাহেব বিভিন্ন জমি কিনেছে, কিছু পরিকল্পিত, কিছু অপরিকল্পিত। এই বছর প্রায় উপরে যে জমিতে ফসল হতো সেগুলো তলায় গেছে। তাদের অভিযোগ, সালাউদ্দিন মিয়াজি ক্ষমতার দাপটে অনেকের জমি দখল করেছেন। তার অপরিকল্পিত কর্মকাণ্ড বিলের স্বাভাবিক পানি প্রবাহে সৃষ্টি করে প্রতিবন্ধকতা। ক্ষতি হচ্ছে শত শত বিঘা ফসলি জমির। আমাকে তো মাঠে চাষ করার মতন কোনো পরিবেশ থাকতে না। সবাই যারা ভূমিদস্যু, এরা জায়গা জমি টাকা পয়সা আছে, ওরা জায়গা জমি কিনে সব পুকুর কাটতেছে। ধানি জমি কিনে সব পুকুর কাটে। পুকুরি এখন আমাদের মানুষ যদি যায় একটু চাষ করতে যায় মাঠে, জলবাধ্য হয়ে সব তলায় মরে যায়। কৃষকদের অভিযোগ, ক্ষমতার প্রভাবে নানা কৌশলে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করা হতো। মাদ্রাসার পিছনে আমার 6 শতক জমি আছে এবং এই জমিটা মেজর সাহেব নিতে চাইছে, কিন্তু আমি বিক্রি করছি না, যেহেতু পিছনে আমার আরও জমি রয়েছে, আমার সেই জমিতে যাওয়ার রাস্তা। কিন্তু এই জমিটা মেজর সাহেব দিচ্ছে না বলে পাশের জমিগুলো সব কিনে নেছে। তবে সালাউদ্দিন মিয়াজির প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বলছেন ভিন্ন কথা। আশপাশের লোকজনের ভেড়ি আছে, উনার তো আমি জানি না সঠিক। আর উনার পার্কের মধ্যে যেটা আছে, উনার নিজের জায়গা থেকে খাল করে দিয়ে আছে। বিষয়টি জানা আছে ইউনিয়ন পরিষদেরও। মিয়াজি সাহেব যদি সম্পদ এখানে আছে, কিন্তু ওনার নিজেরা সীমানার পাহাড়ের খাল কেটে একদম পুরো এই মাথা মতো দিয়ে দিছে। কিন্তু মুখিয়া এসে, বিরোধীর মুখিয়া এসে ওই জায়গাটা অন্য মালিকানা সম্পত্তি, তাদেরও আছে, বাধাগ্রস্ত উভয়ের কারণে হচ্ছে। যশোরের হরিণার বিলে 1,500 বিঘা জমি ছাড়াও অঢেল সম্পদের মালিক এই সালাউদ্দিন মিয়াজি। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, আজই খুলে দেওয়া হচ্ছে সব হল, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত। এবং চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত 8। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।